তিস্তার জল গ্রাস করেছে গোটা গ্রামে। কৃষ্ণা গ্রামের ছবি দেখছেন, তিস্তা বাজারের কৃষ্ণা গ্রাম, যেখানে জলের তোড়ে ভেসে যাচ্ছে একাধিক বাড়ির অবস্থা খারাপ। যে ছবি আপনারা দেখছেন, বেহাল দশা বাড়িগুলির। জমা জল যন্ত্রণার মধ্যেই ধসের সংখ্যা, পরপর বাড়ির বেহাল দশা। জলের তোড়ে ধসেছে কমিউনিটি হল। কৃষ্ণগ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় বাসিন্দাদের, তবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। যে ছবি দেখছেন তিস্তার খেল বাড়ি এবং তিস্তা খেলো বাড়ি, যে ছবি কৃষ্ণা গ্রামের একাধিক বাড়িতে ফাটল। हाल सब टूट रहा है अभी तक, कुछ भी नहीं मिला है अभी तक। यहाँ देखिए इतना ज़्यादा है, यहाँ भी ज़्यादा है, वहाँ से गए अंदर में सब टूटा है। ओह, वहाँ पर इतना टूटा है, दूसरे के घर में किराई करके बैठा हूँ अभी तक। অক্টোবর 4 তারিখ থেকে পুরো শুকা দিন ছিল, তখন ওই কাজ হয় নাই। এই কাজ হইলেই মতলব আগে আগে তাড়াতাড়ি করলে মতলব একটু জুনটা ঘর বাঁচা ছিল, ওইটা মতলব পড়ে যাইতো না। এই কৃষ্ণা গ্রামে ধরেন সব কিছু বাড়িটা নদীর সামনে আছে, আস্তে 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 করে টানতেছে এখন। बहुत खराब है, छोटा गाड़ी से चढ़ भी नहीं पाएगा उधर में। जल्दी होने से अच्छा होगा सब लोग को। पूरा घूम के जा रहा है ना गाड़ी। हाँ, अभी तो घूम के लाभा होके जा रहा है। बहुत तकलीफ है ड्राइवर लोग को, बहुत दूर होके सिलीगुड़ी जाना पड़ेगा। अभी तो रास्ता बंद है। শুধু 10 নম্বর জাতীয় সড়ক বা দার্জিলিং ও কালিম্পংয়ের সংযোগকারী রাস্তায় নয়, তিস্তার গ্রাসে কিন্তু একেবারে বসে গেছে এই তিস্তা বাজারের একটা ছোট্ট গ্রাম, নাম তার কৃষ্ণা। সেই কৃষ্ণা গ্রামে কিন্তু এখন কোনো লোকজনই আর থাকেন না, অর্থাৎ বাসিন্দারা চলে গেছেন অন্যত্র। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ, কেননা আবারও যদি জল বাড়ে তাহলে বাড়বে দুর্ভোগ। আর তাই বাড়িঘর ছেড়ে অন্যত্র ভাড়া বাড়িতে আতঙ্কে রাত কাটাচ্ছেন তিস্তা বাজারের এই কৃষ্ণা গ্রাম। তারা চাইছেন যাতে দ্রুত প্রশাসনিক কর্তারা তাদের দিকে চেয়ে বসে এবং তাদের যে ঘরবাড়ি ভেঙে গেছে এবং এই যে তিস্তা নদীর হাত থেকে এই গ্রামকে বাঁচাতে উদ্যোগ নিক সরকার। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, তিস্তা বাজার। এবার দেখাবো তিস্তার গতিপথ পরিবর্তনে ঠিক কি ছবি। টোটগাঁও, মালবাজারের টোটগাঁওয়ের ছবি দেখছেন, যে ছবি দেখলে ভয় লাগবে আপনারও। কারণ নদীর জল গ্রামে, শুধু গ্রামে নয়, গ্রামের একাধিক বাড়িতে যেমন জল ঢুকেছে ত্রাণ শিবিরেও জল ঢুকেছে মালবাজারের টোটগাঁও গ্রামে। যে ছবি আপনারা দেখছেন, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন এবং জলে ডুবেছে ত্রাণ শিবির। জলমগ্ন গ্রামের 20 থেকে 22টি বাড়ি। কি অবস্থা জানবো, রকি রয়েছে আমার সঙ্গে। রকি, এ তো ভয়াবহ পরিস্থিতি। একদম তমসি, অবিরাম বৃষ্টি চলছিল সিকিম পাহাড়ে, যার ফলে কিন্তু তিস্তা রুদ্ররূপ নিয়েছিল। এবং এর আগেও দেখেছিলাম যে তিস্তার জল টোটগাঁও গ্রামে ঢুকে পড়েছিল এবং সেখান থেকে প্রায় 55টি পরিবারকে কিন্তু ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল টোটগাঁওয়ের প্রাইমারি স্কুলে। কিন্তু গতকাল থেকে যে বৃষ্টি হয়েছিল, যার জেরে কিন্তু নদী তার গতিপথ পরিবর্তন করে টোটগাঁও গ্রামে ঢুকে পড়ে এবং সেই যে আশ্রয় নিয়েছিল ত্রাণ শিবিরে যারা, সেই জায়গাতেও কিন্তু জল ঢুকে যায়। এরপর কিন্তু প্রশাসনের তরফ থেকে তাদেরকে নিয়ে ইতিমধ্যে এলেনবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু সরানো হয়েছে এবং জল কিন্তু রীতিমতো বইছে টোটগাঁওয়ের ভেতর দিয়ে। ইতিমধ্যে 20 থেকে 25টি বাড়ি নদীর বুকে তলিয়ে গেছে বলে দাবি করেছে এলাকার মানুষেরা। আমরা যখন বলছিলাম, অবশিষ্ট যে কটি বাড়ি ছিল সেখানের মধ্যে বৃদ্ধ মানুষও কিন্তু হাত জোর করে দাঁড়িয়েছিলেন, কারণ তারা বলতে চাইছেন যে সব প্রশাসন যেন তার পাশে থাকে এবং তারা দাবি জানিয়েছে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। পরিস্থিতি। জলপাইগুড়ির দিকে নজর রাখবো। জলপাইগুড়িতে জমি জবরদখলের কীর্তি ফাঁস, জলা জমির চরিত্র বদল করার ছক এবং বহুতল নির্মাণের ছক, আর সেই ছক ভেস্তে দিল পরিবেশ কর্মীরা। কিভাবে জানবো, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, দেখো, এটা দাবি করা হচ্ছে যে দীর্ঘদিন ধরে কিন্তু এটা একটা জলাশয় ছিল এবং সেই জলাশয়টাকে কিন্তু গুটিয়ে সেখানে কৃষি জমি দেখিয়ে তার মধ্যে বহুতল নির্মাণের চেষ্টা করছে। বিশেষ করে করলা নদী পাড়ের এই অংশ প্রায় 18 বিঘা জমি, যা স্থানীয়দের দাবি এই অঞ্চলে কিন্তু ছিল জলাশয় দিয়ে নৌকো চলাচল করতো করলার সঙ্গে। পরবর্তী যে যখন এসডিএফ করলার পাড় বাধাই করে, তখন এই অংশটা ফাঁকা পড়েছিল, যেখানে শীতকালে বালিঘাট যেরকম দেখা যেত সেরকম সারা বছর মাছ এবং বিভিন্ন ধরনের
পরিবেশের প্রাণী থেকে শুরু করে বিভিন্ন রকম প্রাণীরা ঘোরাফেরা করছে। সেই জমিটাকে কৃষি জমি দেখিয়ে তারপর বহুতল নির্মাণের এই যে পরিকল্পনা, তা পরিবেশ কর্মীরা তার বিরোধিতায় নামেন। ইতিমধ্যেই তারা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে এবং এই জমির চরিত্র যাতে পুরনো অবস্থা ফিরিয়ে আনা যায় সেই দাবিও তারা তুলেছিলেন। আজ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সেখানে গিয়েছিলেন, ভূমি দপ্তরের আধিকারিকরা গিয়েছিলেন, সেই জমি পরিদর্শন করেন এবং তারপর যা বিভাগীয় যা পদক্ষেপ নেওয়া সেই সম্পর্কে পরিবেশ কর্মীরা আশ্বাস দিয়েছেন। এবং পরিবেশ কর্মীদের দাবি যে জলা ছিল জলপাইগুড়িতে প্রায় 1000 কিউসেক জল কিন্তু বর্ষার সময় ধারণ করে থাকে এই জলাশয়, সেই জলাশয়টি নষ্ট করে দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে তারা কিন্তু সামিল হয়েছেন এবং এটাকে পূর্ণের অবস্থা ফিরিয়ে আনার দাবি তুলেছেন তারা পরিবেশ কর্মীরা। বেশ, এই যে জলাশয়টা, এই জলাশয়টা 1000 কিউসেক জল ধরে রাখে বর্ষায়। আর জলপাইগুড়ি শহর বন্যাপ্রবণ শহর, এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বৃষ্টি হলে সমস্ত পাড়াতে জল উঠে যায়। এইখানে যদি ভরাট করে কোনো আবাসন তৈরি করা হয়, এই জলটা সারা শহরকে প্লাবিত করবে। তো এই যে শহরকে চূড়ান্তভাবে অসুবিধার মধ্যে ফেলার যে কাজটা, এই অধিকারটা একে কে দিয়েছে? এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আমরা বলবো, যেটা হচ্ছে ইরিগেশন দপ্তরের একটা স্লুইস গেট ছিল, এদিকে ওদিকেও আছে এদিকেও আছে। এই স্লুইস গেট গুলো করা হয় নদীর জল যখন ওভারফ্লো হয় তখন এই জলগুলো বার করে দেয় নদীর বাঁধটাকে বাঁচানোর জন্য। অদ্ভুত ভাবে ওই স্লুইস গেটটা ওখানে বন্ধ করে দেওয়া হয়েছে ব্র্যাকেট দিয়ে। ইরিগেশনের এই কাজটাকে কিভাবে এরা বেআইনিভাবে বন্ধ করে? ঢোলাহাটের আপডেটের দিকে নজর রাখবো, কারণ ঢোলাহাটের মৃত্যুতে দ্বিতীয় ময়নাতদন্ত, মৃত যুবকের দ্বিতীয় ময়নাতদন্ত এবং ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে দেহ। যে ছবি, সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। দ্বিতীয় ময়নাতদন্ত, বিচারপতি অমৃতা সিনহা তার নির্দেশে দ্বিতীয় ময়নাতদন্ত। লাস্ট আপডেট দেবে আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, একদমই, দেখো ভোলা থানার যে ঘাট বকুলতলা এলাকা রয়েছে সেখানে আবু সিদ্দিক হালদার যে যুবকের মৃত্যুর ঘটনা ঘটে এবং তার যে শেষকৃত্য একেবারে গত বুধবার হয়। এবং এই ঘটনার পরে যে মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে যেটা বারবার দাবি করা হয়েছে যে তাকে যখন পুলিশ গ্রেপ্তার করে এবং পুলিশি হেফাজত থাকাকালীন তাকে বেধড়ক মারধর করা হয় এবং তার মৃত্যুর পেছনে যে পুলিশের মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে, এই অভিযোগ বারবার করতে থাকে। এবং যেহেতু পুলিশের হেফাজতে থাকায় তার মৃত্যু হয়েছে, ফলেই এই তদন্ত সঠিক হবে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল। এবং পরবর্তী সময়ে এই ঘটনার সঠিক তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতের পরিবারের লোকজন এবং সেই মামলা দায়েরের পরে বিচারপতি রায় যে জানান যে একেবারেই যে ঘাট বকুলতলা এলাকা রয়েছে সেখান থেকে তার মৃতদেহ তুলতে হবে এবং দ্বিতীয়বার পুনরায় তার ময়নাতদন্ত করতে হবে। এবং সেই নির্দেশ মতো আজ পুলিশ একেবারেই যে ঘাট বকুলতলা গ্রাম ছিল সেখানে যায় এবং যে মৃত যুবক অর্থাৎ আবু সিদ্দিক হালদারের মৃতদেহ পুনরায় কবর থেকে তোলা হয় এবং তার মৃতদেহ একেবারে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য SSKM হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ, আগের ময়নাতদন্ত যেটা হয়েছে সেটা তার যেভাবে ষড়যন্ত্রভাবে যেভাবে তার মানে রিপোর্ট দিয়েছে, আমরা পুনরায় ময়নাতদন্ত চেয়েছি যাতে করে আবু সিদ্দিকীর মানে সমস্ত ময়নাতদন্তটা সঠিকভাবে হয়। এবং আমরা এই লাশ তোলার উপরে আমরা ঢোলা থানাকে ব্যাক করে আজকের আমরা এই লাশ তোলার জন্য আমরা খুশি। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সেখানে জল জীবন মিশনের কাজ নিয়ে বচসা, ঠিকাদারের সঙ্গে বচসা গ্রামবাসীদের। কি কারণে ঠিকাদার সংস্থার সঙ্গে বচসা গ্রামবাসীদের জানবো। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, এখন তোমাকে জানিয়ে যে পটাশপুর 2 নম্বর ব্লকের মধ্যখার গ্রামে যেখানে জল জীবন মিশনের কাজ শুরু হয়েছিল কেন্দ্র সরকারের প্রকল্পে, যেখানে ব্লক প্রশাসনের যেখানে ইঞ্জিনিয়ার যেখানে প্ল্যানিং যেখানে করেছিলেন এক জায়গায়, সেই জায়গায় না করে অন্য জায়গায়, মূলত যে জায়গা পরিবর্তনের কারণেই কিন্তু গ্রামবাসীরা এই বিক্ষোভ দেখায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাও সৃষ্টি হয়, যেখানে কন্ট্রাক্টরকে জানায় যে স্থানীয় বাসিন্দারা তারা জানেন যেখানে যে জায়গায় বোরিং করে জল মিশন প্রকল্পের পাম্প বসানোর কথা সেই জায়গায় না করে অন্যত্রে কেন বসানো হচ্ছে, যেখানে গ্রামবাসীদের না জানিয়ে অন্যত্রে বসানো হচ্ছে, সেক্ষেত্রে ঠিকাদারকে ঘিরে কিন্তু গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। এই মুহূর্তে ইতিমধ্যে কিন্তু কাজ বন্ধ রয়েছে। সেক্ষেত্রে প্রশাসন এই বিষয় নিয়ে আলোচনা করবে। এই নিয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য তারাও জানায় যে গ্রামবাসীদের সঙ্গে বসে আলোচনা করে এই কাজ হবে আবার পুনরায়। তাদের গ্রামবাসীদের মূলত দাবি যেখানে স্থান পরিবর্তন করা হয়েছে, যে স্থানে হয়েছে সেই স্থানে কিন্তু করতে হবে এটা। বোঝা যাচ্ছে পঙ্কজ। যেদিকে যে দক্ষিণ মাঠটা পুরো ভ্যাকেট মাঠ পড়ে আছে, সেখানে 2022 সালে নির্ধারিত হয় জায়গা, সেখানে বসানোর কথা। বিডিও, প্রধান, ডিএলআর সব থেকে জয়েন্ট ভেরিফিকেশনে সেখানে বসানোর কথা আমাদেরকে গ্রামবাসীকে আশ্বস্ত করেন। আজকে দেখছি আমরা এখানে জেসিবি এসে এখানে বনসৃজনের গাছ রয়েছে, বৃক্ষ পাট্টা রয়েছে,
এবং একটা এত বড় জায়গার একবারে এন্ট্রান্স প্রবেশ মুখ এবং একটা জলের নিকাশিও আছে, পার্শ্ববর্তী ঘরবাড়ি আছে, সেইখানে আবার নাকি জল জীবন মিশনের প্রকল্প শুরু হচ্ছে। এলাকার মানুষের বিক্ষোভ দেখাচ্ছি আমরা যে এই জায়গায় করতে দেওয়া যাবে না। তো আমাদেরকে বিএলআরও যে জায়গা দেখিয়েছেন, যে জায়গার আমাদের ডকুমেন্টস দিয়েছেন, ড্রয়িং দিয়েছেন, আমরা সেই জায়গায় এসেছিলাম কাজ করতে। গ্রামবাসীরা আপত্তি করেছেন যে এই জায়গায় হবে না, ওনারা গ্রামবাসীর তরফ থেকে বাধা দিয়েছে। আমরা গ্রামবাসী বলেছেন, বাধা দিয়েছেন, আমরা আমাদের ডিপার্টমেন্টকে জানাবো। ডিপার্টমেন্ট যে ভাষায় কথা বলবে, যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন করবে, যেহেতু আমরা ডিপার্টমেন্টে কাজ করি, ডিপার্টমেন্টকে আমরা অলরেডি জানিয়ে দিয়েছি। ডিপার্টমেন্ট আমাদের ফার্দার যেভাবে ইনস্ট্রাকশন দিবে আমরা ওইভাবে এগাবো। আমি বলবো যে যেখানে সুবিধা হয় সবার সেইখানটাই হওয়া উচিত। আর আমরা চাইছি যে দক্ষিণ সাইডে একটা বিশাল প্রশস্ত জায়গা, সেখানে হলে সবারই সুবিধা হবে। টিএমসির গতাগত লোক চাইছে, তারা তাদের ইগো স্বার্থে তারা এই সামনে করতে চাইছে। এবার যে খবরের দিকে নজর রাখবো, স্বাস্থ্য বিমার নামে 33 লাখ টাকার প্রতারণা। হাওড়ার এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দুজনকে, তদন্তে সাইবার সেল। দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কিভাবে এই প্রতারণা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, মূলত যে চ্যাটার্জিহাট থানার অন্তর্গত এক বাসিন্দা, তিনি অভিযোগ করেন যে তার একটি ব্যাংকের তরফে একটি লাইফ ইন্স্যুরেন্স ছিল, অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স। এই হেলথ ইন্স্যুরেন্স তার ল্যাপস হয়ে যায় এবং তারপরেই তার কাছে হঠাৎ করে একটি মেল ঢোকে যে তার এই ইন্স্যুরেন্সটিকে আবার রিনিউয়াল করা যাবে। এবং এইভাবে একের পর এক ফোন ও ইমেল ঢোকার পর একবার বা তিনবারে প্রায় 33 লক্ষ টাকা তিনি কিন্তু এই সংস্থাকে দিয়েছিল। অর্থাৎ তারা বারবার করে প্রতারিত এবং তাদেরকে বলা হয়েছিল যে চার্জ রয়েছে সেই চার্জ বাদ দিয়ে বাকি টাকাকে ফেরত পেয়ে যাবে। কিন্তু দিনের পর দিন যখন সে ফেরত পায়নি, তারপরে সে সাইবার ক্রাইমে মামলা করে এবং রাজ্য জুড়ে একটি নতুন সাইবার উইং, ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইং তৈরি করা হয়েছে, যা নিউ টাউনের উপর বেস করে সেই সাইবার ক্রাইমে পুরো উইংসের কাছে এই অভিযোগ হাওড়া সিটি পুলিশ পুরো তদন্তের জন্য আবেদন জানায়। সেই অভিযোগেই কিন্তু উড়িষ্যার দুই বাসিন্দা যাদেরকে গ্রেপ্তার করেছে এবং তারা মনে করছে শুধু 33 লাখ নয়, এর পিছনে কোটি কোটি টাকার প্রতারণা রয়েছে। তার কারণ এই উড়িষ্যার দুই বাসিন্দা এই বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় বা শহর কলকাতায় একাধিক ফ্ল্যাট এবং একাধিক গাড়ি ক্রয় করছিল এবং এই প্রতারণার টাকায় সেই ইএমআই মেটাচ্ছিল। ফলে এদের পিছনে আরো বড় হাত রয়েছে বলে মনে করছে পুলিশ। বেশ।